আগস্ট যে কলকাতা আরজি করে ভাঙচুর হয়েছিল, সেটা আপনি দেখবেন যে মিড নাইটে বিনীত গোয়েল মিডিয়ার উপরে দোষ চাপালো এবং বলল যে এভরিথিং মানে আমার আন্ডারে হয়েছে, মানে এভরিথিং ইজ ডান আন্ডার মাই কমান্ড। তাহলে আপনার আন্ডারে যদি সমস্ত কিছু হয় তাহলে আপনাকে দায়টা নিতে হবে। এবং তারপরে অভিজ্ঞ তাকে বানিয়ে দিল ফিঙ্গারপ্রিন্ট মানে এক্সপার্ট। সিপিআইএম সরকারের পতন শুরু হয়েছিল কখন? যখন রিজওয়ানুরের কাণ্ডটা হয়েছিল তখন। আর এই অভয়া কাণ্ডটা হওয়ার পরে কিন্তু একটা জিনিস কিন্তু ক্লিয়ার, সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে এই অভয়াকাণ্ড কিন্তু এই সরকারের পতন ঘটাবে, এবং আলটিমেটলি কিন্তু তাই হলো। কি আপনারা কভার আপ করতে চাইছিলেন? নিশ্চয়ই এর পিছনে বৃহত্তর কোনো ষড়যন্ত্র, যেটা সিবিআই বারবার বলার চেষ্টা করেছে। সেই বৃহত্তর ষড়যন্ত্রটা কি আমরা আজও জানি না, যেটা গোটা বিশ্ব জানতে চায়। কিন্তু এই যে 3 আইপিএস অফিসার, এটুকু বলা যেতে পারে যে অভয়াকাণ্ডে তাদের কিন্তু মোটামুটি জেল যাত্রা কনফার্ম। তারপর তো আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, আরজিকার তদন্ত নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন হচ্ছে শাসক দল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একেবারে প্রেস কনফারেন্স করে বলেছেন যে 3 আইপিএস বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তা এনাদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং সেই সঙ্গে এনাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলবে বলে তিনি বলেছেন। দেখুন, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এটাকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে পদক্ষেপটা নিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ। তার কারণ হচ্ছে অভয়া মাকে, মানে অভয়ের পরিবারের, যখন উনি বিরোধী দলনেতা ছিলেন তখন বেশ কয়েকবার বাড়িতে গেছিলেন এবং এটাও তিনি এনশিওর করেছিলেন যে তিনি যদি ক্ষমতায় আসেন তিনি এটার জন্য তার সর্বোচ্চ চেষ্টা করবেন এবং বিচার দেওয়ার। এবং কালকে যে পদক্ষেপটা নিয়েছেন সেটা আমি মনে করি উনি যে কথাটা দিয়েছিলেন সেই কথাটাই রেখেছেন। তো এখনো তো সরাসরি জানা যায়নি, মানে পুরোটা জানা যায়নি, সারফেসে আসেনি এখনো। শিয়ালদা কোর্টে লড়াই চলছে, হাইকোর্টে কেসটা চলছে যে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য, যেখানে সঞ্জয় রায় ছাড়া আর কে কে দায়ী সেটার জন্য। আমাদের সিবিআই যদিও স্ট্রিক আছে যে একজনই ঘটনাটা ঘটিয়েছে, কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক যে সমস্ত তথ্য প্রমাণ, সেই তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যেতে পারে এটা একজনের পক্ষে সম্ভব নয়। এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে আজকে এই যে 3 জন আইপিএস অফিসারকে কেন সাসপেন্ড করলো, এটা নয় যে জাস্ট শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী হলেন আর সাসপেন্ড করে। প্রিলিমিনারি ইনকোয়ারি কিন্তু অলরেডি হয়েছে এবং সেই ইনকোয়ারিতে প্রাইমা ফেসি প্রুফ হয়েছে যে তারা এই জায়গায় তথ্য প্রমাণ লোপাটের সাথে যুক্ত। যদি আমি বলি যে বিনীত গোয়েল 14 আগস্ট যে কলকাতা আরজি করে ভাঙচুর হয়েছিল, সেটা আপনি দেখবেন যে মিড নাইটে বিনীত গোয়েল মিডিয়ার উপরে দোষ চাপালো এবং বলল যে এভরিথিং মানে আমার আন্ডারে হয়েছে, মানে এভরিথিং ইজ ডান আন্ডার মাই কমান্ড। তাহলে আপনার আন্ডারে যদি সমস্ত কিছু হয় তাহলে আপনাকে দায়টা নিতে হবে। আবার আপনি যদি বলেন এই যে ডিসি সেন্টার ইন্দিরা মুখার্জি, সে তো পুরো জোকার, মানে একটা সার্কাস টাইপের ভদ্রমহিলা। আমি জানি না যে এই ভদ্রমহিলা তিনি কিভাবে এই ধরনের কথাবার্তা বলতে পারেন। আপনি দেখবেন যে এই আরজি কর সেটা পড়ে ডিসি নর্থের আন্ডারে, সেখানে প্রেস ব্রিফিং করা উচিত ডিসি নর্থ, না হলে সিপি, না হলে জয়েন্ট সিপি ক্রাইম। কে করছে? ভদ্রমহিলা ডিসি সেন্টার। তাও তো একটা যুক্তিপূর্ণ এ থাকবে যে এই অভয়ের ডেড বডি যেখানে পাওয়া গেছিলো বলছে 40 ফুট কর্ডন করা আছে। সেই 40 ফুট কর্ডন কি 2 ফুটও কর্ডন করা নেই, কর্ডন করেও নি, বেসিক্যালি 2 ফুটটাকে সে 40 ফুট বানিয়ে দিচ্ছে এবং তার মাথায় ঢুকে গেল যে ওই 40 ফুটের ভিতরে এই ক্রাইম হয়েছে। এবং তারপরে অভিজ্ঞ তাকে বানিয়ে দিল ফিঙ্গারপ্রিন্ট মানে এক্সপার্ট। কিন্তু আজ পর্যন্ত সিবিআই যে তদন্ত করেছে, সিবিআই কিন্তু কোনোরকমভাবে তাকে কিন্তু ডেকেছে বলে আমার অন্তত জানি। তিনি চাকরিটা করছেন কি করে? তার এতদিনে সাসপেন্ড হওয়াকে, এতদিন ধরে যদি তাকে সাসপেন্ড করে ইনকোয়ারি বসাতো সিবিআই, তাহলে কিন্তু তিনি চাকরিতে আমার মনে হয় থাকতে পারতো না। ডিসি নর্থ অভিষেক গুপ্তা, যাকে সাসপেন্ড করা হলো, তিনি ডিরেক্টলি অভয়ের বাবা মাকে 10 লাখ টাকা গিয়ে অফার করেছিলেন। এবং আমি আপনাকে আরও একটা ঘটনা বলতে পারি যে যেদিন ভাঙচুর হয় তিনি এই সময় স্টেশনিং ছিলেন, তিনি নিজে ওখানে ঘরের ভিতরে ঘর লক করে বসেছিলেন, ঘটনাটা ঘটতে দিয়েছিলেন। তাহলে এই দায়গুলো তো তাদের নিতে হবে। তো এই দায় যদি সত্যিই নিত তাহলে 2 বছর আগে কিন্তু এরা সাসপেন্ড হয়ে যায়, সাসপেন্ড হয়ে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হয়ে তদন্তটা কিন্তু হয়ে যেত। কিন্তু আমি জানি যে এই ঘটনাটা একটা বৃহত্তর চক্রান্ত এবং এর সাথে সরাসরি পূর্বতন মুখ্যমন্ত্রী জড়িত। দেখুন, আমি একটা কথা বলেছিলাম যে সিপিআইএম সরকারের পতন শুরু হয়েছিল কখন? যখন রিজওয়ানুরের কাণ্ডটা হয়েছিল তখন। আর এই অভয়া কাণ্ডটা হওয়ার পরে কিন্তু একটা জিনিস কিন্তু ক্লিয়ার, সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে এই অভয়াকাণ্ড কিন্তু এই সরকারের পতন ঘটাবে এবং আলটিমেটলি কিন্তু তাই হলো। এবং এটাও বলছি যে এটা যখন পুরোপুরি
বেরিয়ে আসবে তথ্য প্রমাণ তো লোপাট হয়েছেই। কারণ আপনি যদি সিবিআই স্ট্যাটাস রিপোর্ট দেখেন, 9 তারিখে স্যাম্পেল কালেকশন হয়েছে, 13 তারিখে সিএফএসএল এ ফরওয়ার্ড হয়েছে মানে স্যাম্পেলটা, তাহলে এই 3-4 দিন স্যাম্পেল কি হলো, এবং হাই চান্স এই স্যাম্পেলটা এর ভিতরে চেঞ্জ হয়েছে। এবং কারা করেছে? এই পুলিশ অফিসাররা করেছে। এই পুলিশ অফিসাররা পুরোপুরি এই সন্দীপ ঘোষ তার বাহিনী এদেরকে বাঁচানোর জন্য এগুলো করেছে। যার কারণেই আমরা কিন্তু কালকের যে পদক্ষেপটা, যেটা 2 বছর আগে হওয়া উচিত ছিল, দেরিতে হলেও এই পদক্ষেপটাকে স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে কোনো মন্ত্রী মানে বিগত সরকারের কোনো মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কোনো মানে ইনস্ট্রাকশন ছিল কিনা সেটাও দেখা হবে বলা হচ্ছে যে এই পুরো বিষয়টাতে। এ তো সরাসরি মুখ্যমন্ত্রী, সে মুখ্যমন্ত্রী তার দেখুন, একটা মানুষ কেউ সুইসাইড হলো বা মার্ডার হলো কলকাতায়, কোন জায়গায় সিপি চলে যায়, ডিসি নর্থ চলে যায়, সমস্ত সারা কলকাতার পুলিশ চলে যায়, এরকম তো কোনোদিন হয় না। বা আমাদের যিনি হেলথ সেক্রেটারি আছেন, যিনি সর্বোচ্চ, এর আগেও তো অনেক ডাক্তারে অনেক কিছু হয়েছে, কবার এসছেন, তা সেই ক্ষেত্রে এসছে, মানে পুরো রাজ্যের সর্বোচ্চ শক্তি নিয়ে ঝাঁপাতে কেন হলো? কি আপনারা কভার আপ করতে চাইছিলেন? নিশ্চয়ই এর পিছনে বৃহত্তর কোনো ষড়যন্ত্র, যেটা সিবিআই বারবার বলার চেষ্টা করেছে, সেই বৃহত্তর ষড়যন্ত্রটা কি আমরা আজও জানি না, যেটা গোটা বিশ্ব জানতে চায়। এবং সত্যি হচ্ছে এই বৃহত্তর ষড়যন্ত্রটা জানাটা কিন্তু অত্যন্ত জরুরি। নিশ্চয়ই কোনো বৃহত্তর ষড়যন্ত্র ছিল, না হলে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন একটা এরকম ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে? পুলিশ অফিসারদের দেখুন, পুলিশ অফিসারদের কি স্বার্থ আছে যে তারা এটা ধামাচাপা দিতে হবে? এটা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভার এই সন্দীপ বাহিনী, তাদের বাঁচাতে গিয়ে, আর তার সাথে হয়তো আরও কিছু মাথাকে বাঁচাতে গিয়ে পুলিশ অফিসাররা তার কথায় কাজ করছে। পুলিশ অফিসার তো আইন মেনে কাজ করা উচিত, যেটা তারা করেননি। আজকে দেখুন পুলিশ অফিসারদের সাথে কি আর আছে? সরকার পাল্টে গেছে, পুলিশ অফিসারদের সাথে কেউ নেই। এই 3 জন অফিসারের প্রসিডিং হলে তারা সাসপেন্ড, কি তাদের চাকরিও যেতে পারে, তারা জেলেও যেতে পারে। এই জন্য মানুষের ভেবে কাজ করা উচিত, বিশেষ করে যারা এই সরকারি জায়গায় আছে। অন্তত আইন মেনে কাজ করলে হয়তো আপনার একটু কষ্ট হতে পারে, প্রমোশন আটকাতে পারে, ট্রান্সফার হতে পারে, কিন্তু অ্যাটলিস্ট ভবিষ্যতে জেলে নাও যেতে হতে পারে। কিন্তু এই যে 3 আইপিএস অফিসার, এটুকু বলা যেতে পারে এই অভয়াকাণ্ডে তাদের কিন্তু মোটামুটি জেল যাত্রা কনফার্ম হতো। সেই সঙ্গে তাদের ওই সময় যারা নেতা ছিলেন, যারা কাউন্সিলর একেবারে, যিনি ওয়েল ডান মাই বয় বলেছিলেন, তাদের কি হবে বলে মনে হচ্ছে? দেখুন, আমরা মানে যারা পুড়িয়ে দিয়েছিল শিয়ালদা কোর্টে লাস্ট একটা আমরা পুট আপ দিয়েছি, নির্মল ঘোষ, সোমনাথ দে আর সন্দীপ মুখার্জি, 3 জনকে কাস্টোডিয়াল ইন্ট্রোগেশনের জন্য। কারণ এটা তো ঠিক কথা, সেকেন্ড পোস্টমর্টম করতে চাওয়া হয়েছিল, এরা গ্রিন করিডোর করে বডিটা নিয়ে গেল। এত তাড়াহুড়ো করার দরকার কি ছিল? তারপর সেই যে জায়গায় মানে দাহ কার্য করা হয়, সেখানেও 3টে বডিকে টপকে তারা কিন্তু চলে গেছে। তাহলে এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল? মা বাবা তো চেয়েছিল সেকেন্ড পোস্টমর্টম, এবং সেখানে বলা হচ্ছে ওয়েল ডান বয়, এবং দায়িত্ব নিয়েছিল কে? এই 3 জন। এবং পরবর্তীকালে এই সোমনাথদের, সম্ভবত সোমনাথ দে না কি টাইটেলটা আমি ভুলে গেলাম, তার প্রমোশনও হয়, চেয়ারম্যান হয় বোধহয়, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হয়। তা এইরকম জায়গায় দেখুন, এই কেসটার সাথে জড়িত যারা যারা ছিল তারা কিন্তু বেশ ভালো পুরস্কার পেয়েছে। আপনি যদি বলেন মুরলীধর শর্মা, যে তদন্তকারী অফিসার ছিল, সে সম্ভবত পুলিশের কিছু একটা প্রেসিডেন্ট মেডেল বা কিছু একটা রাজ্যের তরফ থেকে রিকমেন্ড হওয়ার পরে পেয়েছেন। রাজীব কুমার, তিনি এমপি হলেন। এই সোমনাথ দে, তিনি চেয়ারম্যান হলেন সম্ভবত। আর সম্ভবত মেনকা গুরুস্বামী ওই কেসটাই ছিল কপিল সিব্বলের সাথে, যিনি পরবর্তীকালে সুপ্রিম কোর্টে। এরকম ব্যাপারটা হচ্ছে, এই কেসে যারা যারা যুক্ত ছিল তাদের সবার প্রমোশন হলো। মানে কি করতে চেয়েছিল অ্যাকচুয়ালি? প্রমোশনটা তো সবই মুখ্যমন্ত্রী দিয়েছেন, তাহলে মুখ্যমন্ত্রীর এই উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্যটা কিন্তু জানাটা তো জরুরি। আমরা দেখলাম আরজি করের একটি সিঁড়ির সামনে অভিজিৎ গাঙ্গুলি, তিনি প্রাক্তন বিচারপতি, তিনি এবং বিজেপি সাংসদ, তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন এবং তিনি একটি ভিডিওর কথা বলছেন, এবং তৎকালীন যিনি সিবিআই এর পুরো তদন্ত দেখছিলেন, সীমা পাউজা, ওনার বিরুদ্ধে উনি বিস্ফোরক কয়েকটি অভিযোগ তুলেছেন। কি বলবেন এই সব পুরো বিষয়? দেখুন, এটা হচ্ছে 9 আগস্ট 2024 ইনসিডেন্টটা ঘটে, এবং বডিটা ডিসকভার হয় 3rd ফ্লোর, মানে হচ্ছে চেস ডিপার্টমেন্ট থেকে পাওয়া যায়। আর 7th ফ্লোর ওটি কমপ্লেক্স আছে ওই এমার্জেন্সি বিল্ডিংয়ে। সেখানে একটা ইনস্ট্রুমেন্ট রুম আছে ভেতরে। ইনস্ট্রুমেন্ট রুমে অর্থোপেডিক্সের ইনস্ট্রুমেন্ট আছে, স্পোর্টস ইন্টিগ্রেটেড আর্থোস্কোপিক মেশিন আছে, তো আরও কিছু কিছু মেশিন আছে। তো হঠাৎ করে ওর ভেতরে 3-4 দিন বাদে, আরজি কথা তখন একটা টার্মোইল সিচুয়েশন, 3-4 দিন পরে ওখানকার স্টাফ যখন যায়, গিয়ে দেখে যে ওখানে বেশ কিছু সাসপিশিয়াস অবজেক্ট, মানে ধরুন ইউজড গ্লাভস, তারপরে রক্তের ছোপ ছোপ মনে হচ্ছে দেওয়ালের গায়ে,
তারপরে ইউজড ওই স্ক্যালপেল ব্লেড, যেটা ওখানে থাকার কথা নয় অ্যাজ পার দি তাদের ভিউ। তখন তারা অথরিটিকে জানায়, অথরিটি সিবিআইকে জানালে সিবিআই বলে আপনারা সিল করে রাখুন, ওটা আমরা তদন্ত করি। এবং সিবিআই, সিআইএসএফ, ইআরএস সিকিউরিটি এবং আরও অন্যান্য যারা স্টাফ ছিল তাদের উপস্থিতিতে সেটাকে সিল করে দেয়। এবং পরবর্তীকালে কোনোদিন সিবিআই সেখানে যায়নি। সিবিআইকে একাধিকবার জানানো হয় যে ওই রুমে আর্থোস্কোপিক মেশিন আটকে আছে, তো আপনারা এটাকে তদন্ত করুন, নাহলে আমরা কিছু করতে পারছি না। এবং আর্থোস্কোপিক সেই মেশিনের অভাবে কিন্তু অনেক সার্জারিও আটকে যায় এবং আরজিকর থেকে ট্রান্সফার করে দেওয়া হয় বাইরের মেডিকেল কলেজে। তো আমরা কিন্তু রিপিটেডলি জানিয়েছিলাম, আজও ঘরটা কিন্তু তালাবন্দি আছে, সিবিআই কিন্তু কিছু করেনি। এবং সেইটা হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি স্যার অ্যাজ এ প্রাক্তন বিচারপতি, তিনিও এই কেসটা নিয়ে প্রথম থেকেই সোচ্চার ছিলেন এবং উনি কেসটা বরাবর নজর রেখেছিলেন। অভয়ের ফ্যামিলির সাথে আমি যেমন যোগাযোগ রেখেছিলাম, উনিও রেখেছিলেন, আমার সাথে রেখেছিলেন। তো উনি চাইছিলেন যে এই জায়গাটা সামনে আনা যায়। ভিডিওর কথা উনি বলছিলেন, হ্যাঁ, উনি যে ভিডিওটার কথা বলছেন সেই ভিডিওটা আমরাও মানে শুনেছিলাম। বিভিন্ন দেখুন হসপিটালে তো বিভিন্ন রকম কথা উঠেছে সেই সময়। তো সামাও ওনার যে কথাটা, সেই কথাটা উনিও শুনেছেন, তো উনি সেটা বলেছেন। তো ভিডিওটার ব্যাপারে আমি অ্যাটলিস্ট কিছু বলছি না। এরকম বিতর্ক উঠেছিল একজন নার্সিং স্টাফের নামে, তাকে সরিয়েও দেওয়া হয়েছে এখান থেকে অন্য হসপিটালে। আপনাদেরই একজন মিডিয়া বারবার তাকে যখন সিবিআই অফিসে ডাকা হয়েছিল সামনে ধরা হয়েছিল যে আপনি এরকম কোনো ভিডিও পেয়েছিলেন কিনা। তো এরকম বিতর্ক কিন্তু হয়েছে। আর সেটা যদি আমি ছেড়েও দিই, সেটা ধরুন একটা কি ছিল ভিডিওটা, মানে সেইটা দেখুন, সেটা একমাত্র সিবিআই অফিসার বলতে পারবেন। কি শুনেছিলেন? না, আমি যেটা শুনেছি দেখুন, সেটা আমার কাছে যেহেতু প্রমাণ নেই, আমি সেই অনুসারে সেই নিয়ে টিপ্পণী করব না। কারণ সেই ভিডিওতে বিভিন্ন রকম গসিপ আছে, বিভিন্ন জন বিভিন্ন রকম বলেছে। এখন সেটা নিয়ে আমার মনে হয় বলা ঠিক হবে না। তো স্যার যেহেতু বলেছেন, স্যারের কাছে মানে স্যার মোটামুটি সেই ব্যাপারটা জানেন। আমি অ্যাপার্ট ফ্রম ভিডিও ছাড়া বাকি যে জিনিসগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে মোটামুটি ওয়াকিবহল, সেই জন্য আমি বলতে পারছি যে ওই রুমটার সামনে থেকেই স্যার একটা ফটোগ্রাফি করেছে, এই রুমটার তদন্ত হওয়া উচিত। প্লাস উনি পিছনে একটা সিঁড়ি দেখিয়েছেন, যে সিঁড়িটা হচ্ছে আরজিকরের পিছনের সিঁড়ি। এই সিঁড়ির পথ দিয়ে দেখুন মানে এমন একটা সিঁড়ি, যে সিঁড়িটা রাতের বেলা পুরো অন্ধকার, মানে সিঁড়ি দিয়ে রাতের বেলা কেউ মানে অন্ধকার গলিয়ে যায়, কারণ যেহেতু লিফট আছে না, আমার কোনো প্রশ্ন হয় না। তাই ওখান দিয়ে কোনো কিছু ওঠানামা করলে, বা ওই সিঁড়িটা যেমন চারতলারও কানেকশন, মানে চারতলায় যেখানে বডি পাওয়া গেছে আবার একদম নিচে আসা যায়, তাহলে কোনো ক্রিমিনাল যদি ওই রুটটা ইউজ করে তো খুঁজে পাওয়াটা খুব মুশকিল। ওই জন্য সন্দেহটা, তীরটা রয়ে গেছে যে আরো ক্রিমিনাল থাকলে কোন পথ দিয়ে বেরিয়ে যেতে পারে। আমরা শুধুমাত্র সিসিটিভিতে সঞ্জয় রায়কে দেখতে পাচ্ছি, যদিও সিসিটিভিতে আর কে কে আছে সিবিআই সেটাকে ফাইন্ড আউট করে কোর্টের সামনে প্রেজেন্ট করেনি, আমরাও সেই সিসিটিভি দেখতে পারিনি বা দেখাইনি। তো আর কোনো রুটে ক্রিমিনাল কি পালিয়ে যেতে পারে, সেটা ওই একটা রুট রয়েছে, যার জন্য স্যার বলেছিলেন যে ওই রুমটার মানে ফরেন্সিক করা হোক আর ওই জায়গাগুলো খতিয়ে দেখা হোক। কিন্তু সিবিআইয়ের অফিসার এটা কর্ণপাত করেন। এটা উনি এর আগে অভয়ের মা বাবা, আমরা ডাক্তার, সবাই কিন্তু বারবার বলেছে। আমি পার্সোনালি ইনভেস্টিগেটিং অফিসার সীমা পাউজা ম্যাডামকে কোর্টে দাঁড়িয়েও বলেছি, কিন্তু আজ পর্যন্ত তিনি ইন্টারেস্ট দেখেন না। বললাম যে দেখুন, বলছে ওধার কুচবি নেই, কিছু নেই, এটা আপনি কি করে বলতে পারেন? ধরুন একটা ক্রাইম একটা বিল্ডিংয়ে ঘটেছে, আমরা তো জানি যে যে কোনো একটা ক্রাইম ঘটলে একটা বৃহত্তর এরিয়া তখন ধরে নেওয়া হয় যে এখানে কিছু আছে কিনা। যেমন বাংলাদেশের একজন এমপি মার্ডার হয়েছিল নিউ টাউনে, সামথিং আনার তার নাম ছিল। সেই এমপির বডি টুকরো টুকরো করে তাকে ওই বিভিন্ন খালে ওই ইয়ে করা হয়েছিল, মানে কি বলে, টয়লেটের ভিতর দিয়ে ফ্লাশ করে দেওয়া হয়েছিল। এবং সেটা আলটিমেটলি ওই বাগজোলার সম্ভবত খালে গিয়ে পাওয়া গেছিল। সেই বাংলাদেশ থেকে সে ওদের ডিবির যে প্রধান হারুন রাশিদ সম্ভবত নাম, ডিবি প্রধান ওদের, সে এখানে আসে এবং তারপরে কিন্তু সেই খাল থেকে সেই মাংসের টুকরো পাওয়া গেছে, সেই মাংসের টুকরো তোলা হয়েছিল। এত দূর পর্যন্ত কিন্তু তদন্তের জন্য করা যায়। তা একটা মেডিকেল কলেজের একটা ফ্লোরে বডি পাওয়া গেছে, আর সেই বিল্ডিংয়ের অন্য একটা ফ্লোরে যেখানে সবাই অভিযোগ করছে, সেই জায়গার একটা ফ্লোরকে, একটা রুমকে ফরেন্সিক পরীক্ষা করতে কি ভারতবর্ষের এত বড় একটা এজেন্সি সেটা পারবে না? নাকি টাকার অভাব? সেরকমও তো নয়। আজ 2 বছর ধরে তদন্ত চলছে। অন্তত যে বাবা মা বা যে সারা গোটা বিশ্ব এই কেসটা নিয়ে হতাশ, তাদেরও তো একটা স্যাটিসফাই করা যেত যে না, ওর ভিতরে কিছু নেই।
আপনি সিএফএসএল দিলেন, টেস্ট করলেন, কিছু পেলেন না, কিছু পাওয়া যায় না। কিন্তু কনফিউশন তো ক্লিয়ার করা হয়তো, কিন্তু সিবিআই এটা করে। এই ব্যাপারটাই কিন্তু সবাই হতাশ। পাওয়া যাবে এটা কেউ বলছে না, কিন্তু আপনি করবেন না কারণ এটাও তো প্রশ্ন। যে আমরা জানি একটা কোনো জায়গায় একটা বডি পাওয়া গেলে ডগ স্কোয়াড নিয়ে এসে একটা বিরাট এরিয়া চেক করা হয় যে আশেপাশে কোথাও কিছু আছে কিনা। কে জানি ওখানে কিছু ছিল না। কারণ হচ্ছে ওখানে অর্থোপেডিক্সের ওটি আছে, ইনস্ট্রুমেন্টটাও অর্থোপেডিক্সের। আর সন্দীপ ঘোষ যে সব থেকে বড় ক্রিমিনাল আমাদের এই কেসে ধরা হয়, সেই ক্রিমিনালটাও তো হচ্ছে অর্থোপেডিক্স ডিপার্টমেন্টেরই ডক্টর ছিলেন। তো স্বাভাবিকভাবে এটা না করার কি আছে। তো উনি যে উদ্যোগটা নিয়েছেন বা করেছেন, এটাতে যদি সীমা পাহুজা ম্যাডাম বা সিবিআইয়ের ঘুম ভাঙে তাহলে খুব ভালো কথা। বা আমরা অলরেডি আমাদের যে হাইকোর্ট বা ইয়েতে অভয়ের মা বাবার পক্ষ থেকে আমরা কিন্তু সবাই চাই যে একটা নতুন ইনভেস্টিগেটিং টিম তৈরি হয়ে তদন্ত, সেটা হাইকোর্টে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য আমরা বলা হয়েছে। কিন্তু তদন্ত বিভিন্ন কারণবশত সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ আমাদের দেশের ইন্ডিয়ান জুডিশিয়ারিতে যেটা হয় সেরকম কিন্তু পরিস্থিতি পর্যায়ে চলছে। এখন দেখা যাক বাকিটা তো আজকের এই ভিডিওর পরে একজন বিচারপতি দিয়েছেন, তার কতটা গুরুত্ব দেয় সিবিআই বা আমাদের দেশের প্রধান তদন্তকারী সংস্থা, সেটা আমরা লক্ষ্য রাখতে হবে।